এইবার উল্টোটা কি, যে মানুষ খুব খারাপ, যার কর্ম খুব খারাপ, যে লোকটা খুব নেগেটিভ ছিল, সে মারা গেছে, তার শ্রাদ্ধে তুমি খেতে যাচ্ছ, ওর যে কুকর্মের ফল সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। আগেকার দিনের লোকেরা তো এত জ্যোতিষ টতিষ জানতো না, কিন্তু এটা এরা করে আসতো। সকালে ফার্স্ট উঠে আগে দরজায় জল দিতে হবে। কেন দিতে হবে? পিত্ররা এসে দরজার দুপাশে দাঁড়িয়ে থাকে, ওই যে জলটা যখন দেবে তারা জলটা পেলে সন্তুষ্ট হবে এবং তোমাদের আশীর্বাদ করবে। তো এখন তো বিয়ে মানে তো একটা হিউজ অ্যামাউন্ট, একটা খরচার ব্যাপার হয়ে গেছে, শো আপ করাটা ভীষণ হয়ে গেছে, কে কত বড় করে খরচা করতে পারবে। কিন্তু সামান্য একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে তাদের ডেট অফ বার্থ দিয়ে একটা জন্মছকটা দেখিয়ে নেয় না। এবার কি হয়, বিয়ের দেখা গেল 6 মাস 1 বছর পরে গিয়ে ঝামেলা লেগে গেল, হয়তো মাঙ্গলিক দোষ হয়ে আছে, একজন মাঙ্গলিক একজন মাঙ্গলিক নয়, তো বিবাহিত লাইফে ঝামেলা চলে আসে। যেই দেখলে না ঠিক হয়ে গেছে আর চুপচাপ থেকে গেলে, এবার ভেতরে যে একটা রোগ হয়ে আছে সেটাকে তো নির্মূল করতে হবে, সেটা করনি তো তোমার হাজবেন্ড তো একে ছাড়বে, ওকে ধরবে, একে ধরবে, ওকে ছাড়বে, এটাই তো করবে। তোমার তো মাঙ্গলিক দোষ, তোমার তো সপ্তমে মঙ্গল বসে আছে, দাম্পত্য জীবন তোমার ঠাকুরের আশীর্বাদে, তারা মায়ের আশীর্বাদে, কামাখ্যা মায়ের আশীর্বাদে যতগুলো ক্লায়েন্টই আসে, যে সমস্যা নিয়ে আসুক আর কি বলছি না, তারা বাড়ি গিয়ে বলে আমি যে পজিশন, রেমেডি নেওয়ার আগে বলছি, আমি যে পজিশনে আপনার ওখানে গেছিলাম, আমি ফিরে আমি অনেক ফ্রেশ ফিল করছি, যে কোনো সমস্যাই হোক। যারা ইয়াং জেনারেশন আমার ব্রডকাস্ট দেখছো, তারা অবশ্য করে সাবধান হয়ে যাবে, আমার মারফত আমি বার্তা দিচ্ছি। করো, রিলেশনশিপ করো, বয়ফ্রেন্ড রাখো, গার্লফ্রেন্ড রাখো, সব ঠিক আছে, কিন্তু চোখ কান বন্ধ করে নয়, খোলা রেখে, এটাই কথা হবে। মেয়েদেরকে অনেক সতর্ক হয়ে চলা উচিত, অন্তত মেশো ঠিক আছে, কিন্তু টাকা পয়সাটা না বের করাই ভালো আমার মনে হয়। যখনই দেখবে টাকা পয়সাটা চাইছে তখনই সাইড হয়ে যাওয়া উচিত। আবার কিছু কিছু মেয়ে আছে তারা আবার ছেলেদেরকে লুটে পুটে, যখন ওর মা বাবা বলেছে তোমার বাড়িতে তো যেতে হবে বাবা, তুমি তো আমাদের বাড়িতে আসছো, তোমার বাড়ি আমরা চিনি না বা নিয়ে যাওনি কোনোদিন, মেয়েটাকেও নিয়ে যায়নি, তখন ছেলেটা অ্যাভয়েড করতে শুরু করে, আশা কমিয়ে দিল, কথা কমিয়ে দিল। এবার অফিসে যাচ্ছে, অফিসে অন্য মেয়েদের সঙ্গে ঘুরছে ফিরছে, অন্য আর একটা মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ বাঁধিয়ে নিল, মেয়েটি যেটা বলছে আমি সেটা সেম বলছি তোমাকে। সে হয়তো সোশ্যাল মিডিয়া ঘুরতে 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 একটা চটকদারি একটা ছেলে পেয়ে গেল। অ্যাকচুয়ালি তার ইনকাম কি সেটা তো মেয়েটি জানে না, মানে ওই যে চটকদারি, খুব পোজে পোজে ছবি দিচ্ছে। আর এখন মিথ্যে কথা বলার যুগ চলে এসছে, যেমন ছেলেরা মিথ্যে কথা বলে মেয়েদেরকে ফাঁসিয়ে নিচ্ছে, এমনি কেস আমার কাছে প্রতি সপ্তাহে আসে। হাজব্যান্ড ওয়াইফকে টাইম দিচ্ছে না, সে তার অফিসে এনগেজ হয়ে যাচ্ছে, বা বিজনেস করলেও যারা বিজনেসম্যান আসে তাদের ওয়াইফরা বলে তারাও বাড়িতে টাইম দেয় না। অ্যাকচুয়াল ব্যাপার হয়ে গেছে এই যে আমরা কেউ কাউকে সময় দিতে পারছি না, তো তার জন্য কি মানসিক দূরত্ব বেড়ে যাচ্ছে, তখন একটা অপশন মানুষ। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা থাম্বনেলে পড়েছেন, তাই জন্যই তো ক্লিক করেছেন। পরকীয়া, বাস্তু এবং বশীকরণ করেই দিতে হবে ম্যাম আপনাকে। কেন এই কথা বলছি, পরকীয়া কেন হচ্ছে? খুব ইচ্ছা থাকে না, আমি অনেক মেয়েদের ক্ষেত্রেই বলছি, আমি তো একজন ছেলে, আমি বড়লোক ছেলেদেরকে বিয়ে করবো, 3-4 লাখ টাকা মাসে রোজগার হবে, বাস আমার লাইফ সেট। আরে বাবা, আপনারা এটা ভাবুন যে 3-4 লাখ টাকা রোজগার করছে মাসে, সে আপনাকে টাইমটা দেবে কখন? সে তো বেশিরভাগ 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা সে বিজনেসে দিচ্ছে বা তার চাকরিতে দেবে। হ্যাঁ, এর মানে না যে আপনি তাদেরকে ধোকা দেবেন। এরকম অনেক মেয়েরা আছেন বা দিদি বৌদিরা আছেন যারা সৎভাবে এখনো কাজ করছে। আমরা যদি দেখতে পাই আর্মির যারা দিদিরা আছেন বা বৌদিরা আছেন বা ম্যামরা আছেন, তারা কত সময় তাদের নিজের স্বামীকে ছেড়ে নিজের জায়গাটা অটুট রেখেছেন। এরকম তো অনেকে হয়েছে যারা 2 দিন আগে বিয়ে হয়েছে তারা বিধবা হয়েছেন। সরি আমি কথাটা বলছি, কিন্তু আপনারা একবার ভেবে দেখেছেন যে আপনারা যখন এই ধরনের কাজ করেন তারপর ম্যামের সাথে কন্ট্যাক্ট করবেন না। বিশ্বাস করে নিজেকে ভালো রাখুন। আর যদি করে থাকেন, ছেলে হোক কি মেয়ে হোক, ম্যামের সাথে কন্ট্যাক্ট করতেই হবে, কারণ ম্যাম আপনাদেরকে সব কিছু থেকে মুক্তি দিয়ে আপনাদেরকে বাড়ি পাঠাবে। পুরো পডকাস্টটা হয়েছে এটা নিয়েই না, বাস্তু নিয়ে হয়েছে। আপনি শুনেছেন কোনো ভূত নাকি চকলেট খাচ্ছে? খুব অবাক লাগছে, কিন্তু আছে। নানান টাইপের ঘটনা আছে, নানান টাইপের বিষয় নিয়ে কথা আছে।
আর আমার কথা শেষ হবে তারপরে কিন্তু ম্যামের নাম্বার, এই যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য পাঠানোর জন্য কে পডকাস্টে এসে যদি কিছু কথাও বলতে চান তার জন্য ওয়েলকাম। কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল হেল্পও চাইছেন তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ঠাকুরের আশীর্বাদে ভালো আছি। থ্যাংক ইউ ম্যাম আবারও আসার জন্য। আজকে আমরা প্রথম আপনার কাছে কি পাবো? আজকে ভাবছি, ইদানিং প্রচুর ফোন আসছে, যে টপিকটা নিয়ে আমি সেটাই বলতে চাইছি। পরকীয়া নিয়ে যদি কিছু বলি। নিশ্চয়ই, পরকীয়াটা এখন মানে এটা অন্যরকম একটা বিষয়। হ্যাঁ, পরকীয়াটা এখন কি বলতো, একটা ভাইরাসের মতন হয়ে গেছে। আমি ভাইরাসই বলছি, কারণ এটা তো পজিটিভ দিক কম, নেগেটিভ দিকটাই বেশি। পরকীয়া মানে নেগেটিভ। প্রচুর প্রচুর ক্লায়েন্ট আমার চেম্বারে আসছে। কাউরের হাজব্যান্ড আসছে, কাউরের ওয়াইফ আসছে, মানে উভয়েই পরকীয়ায় ইনভলভ আছে। তার কারণও আছে, এখন তো যুগটাও পাল্টে গেছে না, হাতের মুঠোয় যখন বিশ্ব চলে এসছে তখন মানুষ লোনলি ফিল করে। ধরো হাজব্যান্ড ওয়াইফকে টাইম দিচ্ছে না, সে তার অফিসে এনগেজ হয়ে যাচ্ছে, বা বিজনেস করলেও যারা বিজনেসম্যান আসে তাদের ওয়াইফরা বলে তারাও বাড়িতে টাইম দেয় না। অ্যাকচুয়াল ব্যাপার হয়ে গেছে এই যে আমরা কেউ কাউকে সময় দিতে পারছি না, তো তার জন্য কি মানসিক দূরত্ব বেড়ে যাচ্ছে। তখন একটা অপশান মানুষ খুঁজে নিচ্ছে। আগে হয়তো এই অপশানটা ছিল না, যেহেতু একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে, তো আমার অপশান তো হাতে আছে। তার উপরে এখন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। দেখবে বাড়ির বউরা এখন তো ম্যাক্সিমাম রিল বানায়, রিলস বানিয়ে ভাইরাল হয়ে যায় ইনস্টাগ্রামে, প্রচুর লাখ লাখ ভিউ, কে কত ভিউ পাবে এরকম ব্যাপার। আর এখন মানুষ অল্পতে খুশি নয়, প্রত্যেকের অনেক চাই। আমি বলছি, ধরো কোনো হাজব্যান্ড, তার ইনকাম কম, সে হয়তো সোশ্যাল মিডিয়া ঘুরতে 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 একটা চটকদারি একটা ছেলে পেয়ে গেল। অ্যাকচুয়ালি তার ইনকাম কি সেটা তো মেয়েটি জানে না। মানে ওই যে চটকদারি, খুব পোজে পোজে ছবি দিচ্ছে। আর এখন মিথ্যে কথা বলার যুগ চলে এসছে। যেমন ছেলেরা মিথ্যে কথা বলে মেয়েদেরকে ফাঁসিয়ে নিচ্ছে, এমনি কেস আমার কাছে প্রতি সপ্তাহে আসে। সেখান থেকে কিছু তোমাকে বলবো কি, নিশ্চয়ই হিস্ট্রিগুলো? একটা বলবেন, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি না। অবভিয়াসলি বলো। এই যে যাদের কথা আপনি বলছেন বিজনেসম্যান, এই যে মেয়েরা যারা আছেন বা মহিলা যারা আছে, দিদিরা যারা আছেন, হুম তারা তো কোনো না কোনো ভাবে লোভে পড়ে গেছে। যেখানে টাকাটা আছে, হুম হুম টাকা আছে, হুম। সেই টাকার লোভে তারা গেছে যে এখানে গিয়ে আমি এই সুখটা সুখটা পাবো, পাবো, টাকার সুখটা আমি পাবো, লাভিশলি লাইফটা লিড ল্যাভিশ করতে লাইফ। পারবো। হ্যাঁ, কিন্তু তখন যখন দেখছি যে শরীরে একটা টান, যেটা হুম আমরা বুঝতেই পারছি কি বিষয়ে কথা বলছি, সেটা যখন হুম। সেই জায়গাটা পরিপূরণ হচ্ছে না, সময়ের যে একটা মানে গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপিং। সেটা কিন্তু তারা মাথায় ঢুকে যায় না। তারা না, ভাবে যে কোটি মাসে 4 লাখ টাকা কামাচ্ছ, আমার বিশাল। লাইফে সব সে সেটেল, তো পৃথিবীর সব জায়গায় যেতে আমি পারবো, স্বর্গ পেয়ে যাব। স্বর্গ পেয়েও। কিন্তু গিয়ে যখন না, দেখছি যে বোরিং একটা লাইফ। একদম। সেখানে গিয়ে ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। দূরে ছিল, কথা হচ্ছিল, দেখাও হচ্ছিল মাঝে মাঝে। কি বলে তোমাদের দেখা করাকে কি এখন সব মেয়েরা ডেটিং। বলে, ডেটিং। তো এই ডেটিং এ যাচ্ছে, সবই করছে। তারপরে আস্তে আস্তে আকর্ষণ বাড়ছে, তখন আরো কাছে থাকতে ওরা ইচ্ছুক হচ্ছে। বাদ বাকি পরে গিয়ে দেখা যাচ্ছে আলটিমেট যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে তখন আমাদের কাছে আসছে। এবং অনেক ছেলেরা আছে যারা ইয়াং, যাদেরকে একটু এই বিবাহিত মহিলাদের ভালো লাগছে, কারণ ইয়াং জিনিসটা কি আছে, আমি আমি তো এখনো বিবাহিত না, আমি হুম যখন হুম। দেখতে পাই যে তারা চাইছে যে আমি এই বিজনেসম্যান, দেখুন যারা টাকা রোজগার করে তাদের না জীবনে স্টাইল বলে কিছু থাকে না, না, তাদেরকে টাকাটা ইম্পর্টেন্ট থাকে টাকাটা আমার মনে হয়। ইম্পর্টেন্ট। এবার তারা ওটা করতে গিয়ে এটা আর করতে পারে, চকচকে হতে পারে না, হ্যাঁ, এই দিকটা আর টাইম ঠিক আছে, দিতে পারে না, টাইম দিতে নজর পারে দিতে পারছে না। নয়, তখন ওরা মাথায় অনেক ভাবছে হেডেক থাকে। অ্যাকচুয়াল হেডেক থাকে। বিজনেসম্যান মানে মাথায় হেডেক নিয়ে তাকে চলতেই স্বাভাবিক, হবে। স্বাভাবিক। এত টাকা আমি হুম আমার নিজের ফ্যামিলিতে লাগাইতে হয়, সেটা হুম রাখতে হয়। তখন তারা না মানে এটা বাজে পদক্ষেপের দিকে চলে যায়। হুম এই যে হুম শুরু হলো, ইয়াং যারা আছে আমাদের বয়সী বা আমার থেকে ছোট যারা আছে, তারা হুম। এই লাভটা নিতে চাইছে। এটা কিন্তু বিয়ে করবে না তাকে, না না না, একদম না। আর বিয়ে করে রাখতেও পারবে না। না, এইসব সম্পর্ক কখনোই টেকে না।
এটা সাময়িক একটা আনন্দ, হুম এটা একটা আবেগ, বলতে পারো আলেয়া। এই যে আলেয়ার পিছনে হুম ছুটছে, হুম আলেয়ার পেছনে ছুটতে গিয়ে সবকিছুই একুল ওকুল দুকুল হারিয়ে ফেলছে তারা। তখন গিয়ে জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হচ্ছে। আচ্ছা, আমার এই রিসেন্ট ২-৩টে কেস আমি তোমাকে হ্যাঁ বলছি, ম্যাম, এই নিয়েই বলছি রাখুন। আমি। তো একটি মেয়ে আসলো, হুম মেয়েটি বিয়ে করেছিল, লাভ ম্যারেজ করেছে। তার সঙ্গে সম্পর্কটা রাখতে পারেনি, নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। তখন প্রাইভেট জব করে সব। তো তখনই তার অফিসেরই এটা একটি ছেলে ওর ফ্রেন্ড সেজে ওর সব ইন্টারনাল ব্যাপারগুলো শুনে নিল, ওর উইক পয়েন্টসগুলো জেনে নিল। তখন ছেলেটি ভাবলো যে তাহলে আমি যদি এর সাথে বন্ধুত্ব করি, একে আর কি একটু মেন্টাল সাপোর্ট দিয়ে দিই, তাহলে আমি একে পেয়ে যাচ্ছি। মেয়েটিও ভাবলো তাই তো, এই তো অনেক ভালো আমার শুভাকাঙ্ক্ষী, এত আমার কেয়ারিং করছে, হুম হুম এত আমার পাশে থাকছে, আমাকে টাইম দিচ্ছে। তখন ওইটাকে অবলম্বন করে নিল, ছেলেটিকে করে নিল। তারপরে ছেলেটি কি করলো, তার কাছ থেকে মানে হপ্তায় হপ্তায়, মাসে মাসে মোটা মোটা অ্যামাউন্টের টাকা নিয়ে নিচ্ছে। আর মেয়েটি তাকে বিশ্বাস করে, ও ভাবছে আমাকে সে ভালোবাসে, ঠিক আছে, নিজেরই লোক, ও দিয়ে দিচ্ছে। দিতে দিতে টাকা দিতে দিতে এরপরে গয়নায় চলে গেল, গয়নাগাটি নিয়ে নিল। আজকে অমুক লাগবে, আজকে অমুক লাগবে, দিয়ে আমাকে এটা লাগবেই। মেয়েটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে, দিতে দিতে লাস্টে যখন উম, বাড়ির সঙ্গে লেনদেন, মেয়েটির বাড়ির সঙ্গে তার যাতায়াত চলছে ছেলেটির, কিন্তু ছেলেটির বাড়িতে মেয়েটিকে নিয়ে যায়নি। বুঝতে পেরেছো? মেয়ের বাড়িতে আসছে ইউজুয়ালি। মেয়ের বাড়ির লোক ভাবছে, তার বাবা মা ভাবছে ঠিক আছে ছেলেটা তো খুবই ভালো, ঠিক আছে একটা ভুল হয়ে গেছে, এর সঙ্গে সেটেল হয়ে যাবে। এইবারে কোনো কারণে সেই ছেলেটির ওয়াইফ জানতে পারলো, কিন্তু ছেলেটি মেয়েটিকে বলেছে তার ওয়াইফ নেই, সে আনম্যারিড। বলো এই সিচুয়েশনে মেয়েটির কি অবস্থা? মানে এরকম, মানে একই অফিসে কাজ করে তারা এরকম মানে হ্যাঁ, কেমন, মানে এটাকে কি বলবো, চিটিং। চিটিং চিট মানে করে। মহা চিটিং, মহা চিটিং। শুধু রিলেশনশিপ নয়, সে কিন্তু টাকা পয়সা গয়নাগাটি সব লুট করে নিল, সব নিয়ে নিল ছেলেটি মেয়েটির কাছ থেকে। এখন মেয়েটির কাছে কিছুই নেই। মাকে নিয়ে এসছে আমার কাছে যে ম্যাম এই পরিস্থিতি, আমি কি করব এখন, ওর সঙ্গে তো আর ইয়ে করা যাবে না। আমি বললাম, যাবে তো না ঠিক আছে, কিন্তু তোমার তো সর্বস্ব নিয়ে নিয়েছে। যে আমি অনেক ধার দেনাতেও পড়ে গেছি, লোন করেও দিয়েছি তাকে টাকা, এখন ফোন ব্লক। চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সে তো এটার জন্যই ছিল। সে কোথায় চলে গেছে ঠিকানাই দেয়নি, মেয়েটা এসে কাঁদছে। তো বি কেয়ারফুল, যারা আমার এই ব্রডকাস্ট দেখছো, যারা গৃহবধূ আছো বা যারা ইয়াং জেনারেশনের মেয়েরা আছো, এরকম কেস আমার কাছে বললাম প্রত্যেক সপ্তাহে আসে। আমি তোমাকে আরো দুটো ঘটনা শোনাবো। নিশ্চয়ই ম্যাম। তো মেয়েটিকে বললাম ওটা তুমি ছেড়ে দাও, আবার নতুন করে বাঁচার চেষ্টা করো, তোমার ডেট অফ বার্থ দাও, আমি চার্টটা দেখে নিই কি আছে। মেয়েটির মাঙ্গলিক ছিল, সম্পর্ক ঠিক ওই জন্য টেকেনি। প্রথমে এখন বলছে ফার্স্ট যার সঙ্গে ওর ম্যারেজ করেছিল, ওর হাজব্যান্ড বলছে সে অনেক ভালো ছিল, সে অনেক ভালো ছিল। কি অবস্থা তার সঙ্গে মানে। ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স করে দিয়েছে তাকে, মানে এর জন্য তাকে ডিভোর্স করে দিয়েছে। ও এর জন্য। মানে ও তো সঙ্গে সঙ্গে এর লাইফে ঢুকে গেছে, এর লাইফে ঢুকে গেছে এবং একে পুরো ক্যাপচার করে ও সব কিছু চুষে নিংড়ে নিয়ে তারপরে দেখা গেল তার তো ফ্যামিলি আছে, সে তো বলেনি, সে মেয়েটিকে বলেনি, সে বলেছে আমি আনম্যারেড, তোমাকে বিয়ে করব। মেয়েটির বাড়িতে অবাধ যাতায়াত। এটি গেল বালি চেম্বারে, কালীঘাট চেম্বারে একজন এসছে। শোনো, মেয়েটি খুব স্মার্ট, কর্পোরেটে চাকরি করে, ওভার স্মার্ট। আজকালকার বুঝতেই পারছো, ছেলেটির সঙ্গে রিলেশন অনেক দিনের, দীর্ঘদিনের, এরও তাই সেম, বাড়িতে একটা বিজনেস চালায়, প্লাস ইয়ে করে। তো ছেলেটি ফুল কোম্পানি দিয়ে যাচ্ছে, তার বাড়িতে থাকা খাওয়া ওঠা বসা এভরিথিং সেম কোম্পানিতে আছে। তারপরে এসে বলছে মা ওকে, ওর মা বাবা জানে যে ও বিয়ে হবে এবং বিয়ের কথাটাও পারবে, যে
বিয়েটা হবে। না, না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। যখন ওর মা-বাবা বলেছে, "তোমার বাড়িতে তো যেতে হবে বাবা। তুমি তো আমাদের বাড়িতে আসছো, তোমার বাড়ি আমরা চিনি না বা নিয়ে যাওনি কোনোদিন, মেয়েটাকেও নিয়ে যায়নি।" তখন ছেলেটা এভয়েড করতে শুরু করে। আশা কমিয়ে দিল। হুম? কথা কমিয়ে দিল। এবার অফিসে যাচ্ছে, অফিসে অন্য মেয়েদের সঙ্গে ঘুরছে ফিরছে, অন্য আরেকটা মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ পাতিয়ে নিল। মেয়েটি যেটা বলছে আমি সেটা সেম বলছি তোমাকে। অন্য একটি মেয়ের সঙ্গে, ওরই অফিসের আরেকটি মেয়ের সঙ্গে বলল, ওর দেখলাম ওঠা-বসা শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল। তারপরে মেয়েটিকে একদিন ফাইনালি জানিয়ে দিল যে, "আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। আমার তো অলরেডি ফ্যামিলি আছে, বউ আছে।" সেই পরিস্থিতিতে মেয়েটি তো আর কিছুই নিতে পারছে না। ও তো পুরো সুইসাইড করবো, মরে যাবো এই চিন্তা ভাবনা চলে এসছে। স্বাভাবিক। একটা হচ্ছে ফেস লস, তার ফ্যামিলির মান-সম্মান নষ্ট, মেয়েটার মান-সম্মান নষ্ট হলো। অফিসের সব্বাই জানে যে আমরা হাসব্যান্ড ওয়াইফ। একসাথে বলছে আমাকে অফিস থেকে বাড়িতে ছেড়ে যাওয়া, আমরা একসাথে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, এভরিথিং। আর সেটা সকলেই জানে। সেইখান থেকে যখন এই সিচুয়েশন, তখন তো কি হতে পারে ব্যাপারটা? তো কালীঘাট চেম্বারে মেয়েটি ওর বাবা-মা সঙ্গে নিয়ে এসেছিল। মানে আপনার মতে কি মনে হয় যে আপনি ১ম এ একটা হাস্যকর একটা ভাবে বললেন যেটা হচ্ছে ওভার স্মার্ট। এই যে মেয়েরা যারা ওভার স্মার্ট হয়ে যায়, একটু বেশি চকচকে খোঁজে, হুম, হুম, হুম। তো সব হিরেই তো চকচক করলেই তো সেটা একদম, হিরে এখন না। দুনিয়াটাই তো তাই। ওপরে চকচকেটাই সব। সব। ভেতরে কি আছে কেউ কেউ দেখছে না। দেখতেও যায় না, তার জন্য জানতেও তো চায় এই না। পরিস্থিতিগুলো হচ্ছে। আর দোষ দেয় কাদেরকে? সরকারি কাকুদের। কিন্তু দেখতে গেলে কিন্তু সরকারি কাকুরা কিন্তু খুব সত্যি মেহনত করে কিন্তু আজকে একটা হুম, জায়গা তারা তারা তৈরি করে ম্যাম তারা বলুন। তো অলরেডি ফ্যামিলি ম্যান। তারা তো ফ্যামিলিটাকে ঠিক। ঠিকঠাক রাখার জন্য, হুম, হুম, তাদেরকে হুম। হ্যাপি রাখার জন্য তারা পরিশ্রম করে একদম, যাচ্ছে। একদম। কত ৩০-৩২ বছরে কি তারা চাকরি পাচ্ছে? হুম। নিজের জায়গাটা কতটা স্ট্রং। তারা বাজে কাজ করেন না বা আমি জানি না, আমি যাদেরকে দেখেছি এরকম মানে এই মেয়েগুলোর মানে আমি জানি না, সবাই তো এরকম হয় না ম্যাম। সবাই তো এতটাও বোকা হয় না। কিন্তু যারা হয় তারা সবকিছু শেষ হয়ে যায় যেন মনে হয়। না, সব শেষ হয়েছে একদম। এই যে বলছি টাকা পয়সার খেলা চলে আসে। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে যে কটা কেস এসছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ। মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। মানে অদ্ভুত ব্যাপার। তাও আপনার মনে হয় কত অ্যাপ্রক্স কত টাকা নিয়েছে ১ম টা, 2nd ডেটটা? তাও? বলতে গেলে তো আনলিমিটেড। কেউ বলে ৫ লাখ, কেউ বলে ২ লাখ দিয়েছি, কেউ তো গয়নাগাটি দিয়ে দিয়েছি। দরকার বলেছে এটা লাগবে, ওই গয়নাগাটির তো প্রয়োজন। এখন সোনার গয়নার তো এখন মানে চচ্চড়ি দাম হ্যাঁ, বেড়েছে। যেহেতু তার কাছে একটা আছে প্রপার্টি, যে সোনা আছে প্রপার্টি এটা একটা, হ্যাঁ। তাই না? তো দিয়ে দিলেই হয়ে গেল। আছে তো তোমার কাছে দাও, আমার তো লাগবে বাবা, সোনা মা লাগবে। এইসব সোনা-মোনা বলে তারা নিয়ে নিয়েছে। নিয়ে লাস্টে দেখা গেল এই কেস। ৫ লাখ, ২ লাখ। একদম। মেয়েদেরকে অনেক সতর্ক হয়ে চলা উচিত। অন্তত মেশো ঠিক আছে, কিন্তু টাকা পয়সাটা না বের করাই ভালো আমার মনে হয়। যখনই দেখবে টাকা পয়সাটা চাইছে তখনই সাইড হয়ে যাওয়া উচিত। আবার কিছু, কিছু মেয়ে আছে তারা আবার ছেলেদেরকে লুটে-পুটে নেয়। এরকম কেস হ্যাঁ, আছে? এরকম কেসও আছে। যে একটা রাখেন মেমোরি। হ্যাঁ, এই যে এই তোমার দমদম চেম্বারে একটি মা হুম, হুম, এসছে। হুম, হুম। তো ছেলেটি খুব ইনোসেন্ট এবং খুব ভদ্র। আর যে মেয়েটির পাল্লায় পড়েছে সে তো বুঝতেই পারছো কোন ক্লাসের। বলল খুব মানে শর্ট ড্রেস পরে আসে, তার বাড়িতেই আসে। যাই হোক মা ভেবেছে ঠিক আছে ছেলের সঙ্গে যখন রিলেশন, ভালোবাসে, ওকে ঠিক আছে আজকালকার যুগে তো এটা চলে, কোনো হুম, হুম। অসুবিধা নেই চলো। তো আসা যাওয়া আছে মেয়েটির, সব কিছুই আছে। এবার মেয়েটির বাড়ির অবস্থা খুব একটা ভালো না। কিন্তু মেয়েটি ভালো না মোট কথা। তো দফায়, দফায় বলে যে আমার এই লাগবে, এই কলেজের ফিস লাগবে, কি এই ড্রেসটা কিনতে হবে রে, এটা করতে হবে রে, আমাকে একটু টাকা দে। আর ছেলেটিও নিয়ে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে নিয়ে ওকে হেল্প করে। হেল্প করে যাচ্ছে। হেল্প করতে, করতে একসময় গিয়ে দেখা যাচ্ছে মেয়েটি আরো বড়লোক ছেলে পেয়ে গেছে, আরো রিচ।
বয়ফ্রেন্ড পেয়ে গেছে। এখন ভেতরে রিচ না উপরে রিচ সেটা বোঝা যায়নি, ড্রেস আপ দেখে হয়তো সে ভেবেছে না এর অনেক পয়সা টয়সা আছে, তো তার কাছে আবার চলে গেছে, তখন একে আবার ল্যাং মেরে দিয়েছে যে না আমি আর তোমার সঙ্গে রিলেশনশিপ রাখতে পারবো না। আম, আর ফোন টোনও ধরে না, অ্যাভয়েড করে, সে যেটা আর কি হয়, ব্রেকআপ করে দিলে কেউ যদি মন থেকে না চায় তখন সে অ্যাভয়েড করতে থাকবে। অটোমেটিক অপোজিট যে আছে সে বুঝে যাবে যে না আগেকার তার যে বিহেভিয়ার আর তারপরে যে বিহেভিয়ার সেগুলো তো চেঞ্জ হবে, তাই না? সে রেগুলারলি যেখানে ফোনে কথা হচ্ছে, তখন সে ফোনে কথা কমিয়ে দেবে, সে টাইম দিতে পারবে না, বা ফোন করলেও বলবে ব্যস্ত আছি পরে কথা বলছি। এগুলো হচ্ছে অ্যাভয়েডের লক্ষণ। যারা ইয়াং জেনারেশন আমার ব্রডকাস্ট দেখছো তারা অবশ্য করে সাবধান হয়ে যাবে। আমার মারফত আমি বার্তা দিচ্ছি, করো রিলেশনশিপ করো, বয়ফ্রেন্ড রাখো গার্লফ্রেন্ড রাখো সব ঠিক আছে, কিন্তু চোখ কান বন্ধ করে নয়, খোলা রেখে, এটাই করতে হবে। তখন ছেলেটি তো অরিজিনালি মেয়েটিকে ভালোবেসেছে, হুম। তো ও ভীষণ ফার্স্ট্রেটেড হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মনমরা হয়ে পড়াশোনার এফেক্ট পড়ছে। ওর মা তখন দেখে যে ছেলেকে ঠিক করতে হবে না, এবার ঠিক করতে গেলে তখন আমার প্রোগ্রামটা দেখেছে, দেখে ফোন করলো, তো এসছিল, আমি ওকে ছেলেটিকে নিয়েই এসছিল। আমি বললাম যে এরকম কেস বাবা অনেক আসে আমার কাছে, অনেক আসে, এটা জাস্ট তোমার লাইফে ছিল একটা দুর্ঘটনা, সেটা ঘটে গেছে, তুমি বেঁচে গেছো, তাই না? এই মেয়েটি যদি তুমি বিয়ে করতে, বিয়ের পরে অন্য ছেলে দেখে, তোমার তোমার কোনো বন্ধুই ধরো বেশ হুম। পয়সাওয়ালা, গাড়ি বাড়ি ভালো ফিটফাট, তার সঙ্গে রিলেশনশিপ করতো এবং তোমাকে ছেড়ে চলে যেত, তো তার থেকে ভালো এখন তোমার থেকে ছেড়ে চলে গেছে, কি হয়েছে, তোমার লাইফ তো তুমি গড়ে নেবে, কত ভালো মেয়ে তোমার কাছে চলে আসবে, তাই না? তুমি একটা ভালো চাকরি করবে, তুমি এত ভালো ফ্যামিলির ছেলে, তুমি তো ভালো মেয়ে পেয়ে যাবে, কেন এসব ফালতু মেয়ের পিছনে জন্য তুমি তোমার টাইম ওয়েস্ট করছো, একদম ছেড়ে ওটা ফেলে দাও। তো বুঝলো, তারপরে রেমেডি তো ব্যাপার আছেই, তো রেমেডি করে নিয়ে তারপরে 4-5 দিন পরে ওর মা ফোন করছে হুম। যে মা আমার ছেলে খুব ভালো, একদম মানে আগের থেকে 100% মানে ঘুরে গেছে। কারণ বললো যে একটা জিনিস কন্ডিশন, হলে না ম্যাম ওই মাথার মধ্যে সারাক্ষণ চলতে হ্যাঁ থাকে। এটা হবে ভাই, এটা যে মা এই যে ভালোবাসা জিনিসটা এটা খুব কঠিন, মানে আঘাত পেলে তাদের পরিণতি কিন্তু খুব খারাপ, কেউ কেউ তো সহ্য করতে পারে না, একটা ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, অনেক অনেক, কিন্তু অনেক যারা অনেক অনেক। যার বাবা মা কেয়ারিং, বা যে ছেলে মেয়েরা ভাবে যে না আমি একবার গিয়ে কনসাল্ট করে আসি, হ্যাঁ, ছেলে মেয়েরা যখন একা আসে তখন কি আসে, বশীকরণ করতে চলে আসে, যে আমার কাছ থেকে চলে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, আপনি বশীকরণ করে দিন। হুম। আর যখন বাবা মা সঙ্গে নিয়ে আসে তখন আমি ওটাকে পুরো কাটিয়ে দিই, মানে ওই চ্যাপ্টার ক্লোজ, নতুন লাইফ শুরু করবে। যে একবার গদ্দারি করেছে তাকে বশীকরণ করে ফেরানোর কোনো মানে হয় না, তাই না? সে আবার সেকেন্ড টাইম তো তোমাকে ছেড়ে চলে যাবে, আর সে যদি তোমাকে প্রকৃতই ভালোবাসতো তাহলে তোমাকে ছেড়ে কখনোই যেত না, যেত কি? নিশ্চয়ই না। আর সেই মানুষটি যদি তোমার লাইফে আসে, ছেলে হোক বা মেয়ে হোক, বোথের ক্ষেত্রেই বলছি, ইন ফিউচার সে তো তোমাকে ছেড়ে চলে যেতেই পারে, বেটার অপশন যেই পাবে। তো এটা তোমার পচা অঙ্গ একটা, এটা হচ্ছে ক্যান্সার, এটাকে কেটে বাদ দিয়ে দাও একদম। তখন বোঝে, ম্যাক্সিমাম বোঝে, তো সেখান থেকে তাদেরকে আবার নতুন করে বাঁচার রাস্তা কিন্তু আমি দেখাই। বাহ! মানে একটা হেলদি একটা কাউন্সেলিং করে দেন যাতে তাদের সেই প্রবলেমটা হ্যাঁ না হ্যাঁ হয় আর। একদম, কাউন্সিলিং তো দেখো আমার কাছে যারা আসে, মানে ঠাকুরের আশীর্বাদে, তারা মায়ের আশীর্বাদে, কামাখ্যা মায়ের আশীর্বাদে যতগুলো ক্লায়েন্টই আসে যে সমস্যা নিয়ে আসুক আর কি বলছি না, তারা বাড়ি গিয়ে বলে আমি যে পজিশন, রেমেডি নেওয়ার আগে বলছি, আমি যে পজিশনে আপনার ওখানে গেছিলাম আমি ফিরে আমি অনেক ফ্রেশ ফিল করছি, যে কোনো সমস্যাই হোক, মানে এটা ভগবানের একটা আশীর্বাদ বলতে পারো, কৃপা আমার প্রতি। প্রত্যেকটা মানুষ সেম কথাই বলে যে বাড়িতে এসে অনেক পজিটিভিটি ফিল করছি। ম্যাম এই আপনার এটা কি আপনি যখন ছক দেখেন আপনি হুম বলছিলেন, হুম হুম। সেই ছকে তো এটাও দেখতে পান যে ওনাদের কোনো রকম পিতৃদোষ আছে কিনা বা কোনো না রকম এই প্রবলেম আছে কিনা? পিতৃদোষ আমি পরে যাচ্ছি, এটা যেটা হচ্ছে হুম, তোমার আমি বলে দিই, ধরো দাম্পত্য কলহ, হুম, ধরো স্বামী স্ত্রী বললাম, এখন এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার গুলো খুব ভাইরাস এর মতো গ্রো করে গেছে, ছড়িয়ে গেছে আর কি। তো স্বামী স্ত্রী যখন আসে, স্বামী আসে বা স্ত্রী আসে, স্ত্রীরা ম্যাক্সিমাম আসে যে আমার হাজব্যান্ডের অফিসে কলিগের সঙ্গে রিলেশন,
বা বাইরে কোনো রিলেশন বা পাশের বাড়ির সাথে রিলেশন বা বৌদির সাথে রিলেশন, এরকম ফ্যামিলির মধ্যেও রিলেশন আছে। হ্যাঁ? বহরমপুরে একটি মেয়ে আছে আমার, তো ও আমার অনেক পুরনো ক্লায়েন্ট। ওর বর, ওর হাজবেন্ড নিজের বৌদির সঙ্গে অ্যাফেয়ারে আছে, এবং সেটাও যখন বুঝতে পারে, কোনো মেয়েই সেটা মেনে নিতে পারবে না। সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের হাজবেন্ড বা ওয়াইফের ভাগ কেউ কাউকে দিতে পারে না, এটা সম্ভব না। তো ওই মেয়েটি আমার অনেক পুরনো ক্লায়েন্ট। তো তখনও বলছে, মা ফার্স্ট এসেছিল বহরমপুরে, যে এরকম আমার জায়ের সাথে রিলেশন। তখন আমি কাটিয়ে দিয়েছিলাম, যে ওটা কাটাতে হবে, কাটিয়ে দিলাম। তারপরে মেয়েটি ভালোই চলছিল। যাই হোক, তারপরে আবার বোধহয় বছর ৩-৪ পরে আবার আমাকে ফোন করছে, মা আমাকে চিনতে পারছো, আমি ওই বহরমপুরে গেছিলাম এরকম। আমি মোটামুটি ভয়েস শুনলেই বুঝতে পারি, আমার কাছে যারা আসে ভয়েসটা তো সবার আলাদা আলাদা। আমি বললাম, হ্যাঁ তুমি তো এই এসছিলে। বলছে, মা তুমি তো ওইটা কাটিয়ে দিলে, আবার একটা বাইরে একজনের সঙ্গে সম্পর্ক ইয়ে হয়ে গেছে। আমি বলছি, বাহ, খুব ভালো। তো দেখা গেল জন্মছকে, মেয়েটির জন্মছকটা দেখেছিলাম, তখন মাঙ্গলিক দোষ, ও তখন কাটাতে পারিনি। মাঙ্গলিক দোষ কাটাতে গেলে একটা তো অ্যামাউন্ট খরচার ব্যাপার আছে ভাই, সবই জানো, সব কাজেরই খরচা আছে। তুমি বাড়িতে কালী পুজো করতে যাও, দেখবে কত টাকার ফর্দ লিস্ট করে দিল পুরোহিত। তো আমাদেরও তো তন্ত্রের কাজে বিশেষ বিশেষ ক্রিয়া, বিশেষ বিশেষ জিনিসগুলো না দিলে তো হবে না, না? তো সেটা তো আমার জায়গায় আর কি যোগ্য করে বিভিন্ন গ্রহের দোষ যেগুলো কাটানো হয়। তো তখন ও দুটো একসাথে এফোর্ড করতে পারেনি, বললে এখন আপাতত মা তুমি ওই আমার জায়ের সঙ্গে রিলেশনশিপটা একটু ছাড়িয়ে দাও, ওদের মধ্যে বিচ্ছেদ করে দাও, পরে আমি মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেব। তো ও যেহেতু বিচ্ছেদ হয়ে গেছে, ভালো আছে, আর মাঙ্গলিক দোষটার দিকে আর খেয়াল দেয়নি ওটার। তো আমি তখন আবার ওর ছকটা অ্যানালিসিস করলাম, তোমার মাঙ্গলিক দোষ তো তুমি তখন কাটাওনি। বলে, হ্যাঁ মা তুমি বলেছিলে, কিন্তু আমি কাটাতে পারিনি। আমরা, এইটাই তো তোমরা ভুল করো না, যেই দেখলে না ঠিক হয়ে গেছে আর চুপচাপ থেকে গেলে। এবার ভেতরে যে একটা রোগ হয়ে আছে সেটাকে তো নির্মূল করতে হবে, সেটা করনি। তো তোমার বউ, তোমার হাজবেন্ড তো একে ছাড়বে, ওকে ধরবে, একে ধরবে, ওকে ছাড়বে, এটাই তো করবে। কারণ তোমার তো মাঙ্গলিক দোষ, তোমার তো সপ্তমে মঙ্গল বসে আছে, দাম্পত্য জীবন তোমার ড্যামেজ। সপ্তম স্থান, যেটা আমাদের দাম্পত্য ঘর, স্বামী স্ত্রীর ঘর, বুঝতে পেরেছো? সেখানে ওর মঙ্গল বসে আছে। এই জায়গায় মঙ্গল থাকলে কোনোদিনও রিলেশনশিপ, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকবে না, যতক্ষণ না তুমি ওটাকে প্রপার ওয়েতে কাটাবে। তখন আর কি ও মাঙ্গলিক দোষটা কাটালো, কাটিয়ে যাতে বাইরে আর ওর বললো, হ্যাঁ তখনও ওই প্রথম যখন এসে বললো, তারপরে ওর হাজবেন্ড খুব ভালোবাসতো, ওকে ছাড়া কিছুই বুঝতো না। বললো এখন সব টাকা পয়সা হাতে দেয়, ঘুরতে নিয়ে যায়, সব কথা বলে, চেঞ্জ হয়ে গেছিল। তারপরে আবার হঠাৎ করে ও ফোন ফোন চেক করে দেখে আরেকটি মেয়ের সঙ্গে রিলেশনে হয়ে গেছে। তখন আবার এর ওপর টর্চার করতে শুরু করেছে, ওকে মারধর করছে, ওকে মানে বাজে কথা বলছে, ওর কথা শুনছে না, যেটা আর কি হয়। অ্যাকচুয়াল ওয়াইফ যখন জানবে যে হাজব্যান্ড বাইরে রিলেশনশিপে আছে, তখন তো একটা প্রোটেস্ট করবে, স্বাভাবিক। তো সেটা করেছে, তাহলে বিশাল ঝামেলা বেঁধে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। দাম্পত্য জীবনকে দেখো সুখী রাখতে গেলে ডেট অফ বার্থ দিয়ে জন্ম ছকটা কিন্তু তোমার প্রেডিকশনটা আগে করিয়ে নিতে হবে। যখনই দেখবে যে আমাদের সাংসারিক লাইফে কোনো সমস্যা আসছে, মোট কথা বিয়ের আগেই দেখানো উচিত। বুঝতে পেরেছি, মানে বিয়ের বিয়ের আগে মানে হচ্ছে যে সামনে তো সিজন আসছেই ম্যাম, হুম, সামনে তো বিয়ের সিজন আসছেই। আর বিয়ের সিজন আসছে বলতে গেলে মার্চের 4 তারিখ চলছে, পর্যন্ত আছে। বেশি তো আছে, চলছেই। চলছে। তারপরেও যারা রেজিস্ট্রি করছে, ধরুন রেজিস্ট্রি তো হ্যাঁ, যে কোনো সময় করা যেতে হ্যাঁ পারে, রেজিস্ট্রি তো যে কোনো সময় ঠিক আছে? তো সেই সময়ও তো মানুষ দেখে নিতে পারে যদি অ্যারেঞ্জ হ্যাঁ ম্যারেজ হয়। সেটাই তো বলি, যে সব এত এখন তো বিয়ে মানে তো একটা হিউজ অ্যামাউন্ট, একটা খরচার ব্যাপার হয়ে গেছে, শো আপ হুম। করাটা ভীষণ হয়ে গেছে, কে কত বড় করে খরচা করতে পারবে। কিন্তু সামান্য একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে, তাদের ডেট অফ বার্থ দিয়ে একটা জন্মছকটা দেখিয়ে নেয় না। হুম। এবার কি হয়, বিয়ের দেখা গেল 6 মাস 1 বছর পরে গিয়ে ঝামেলা লেগে গেল, হয়তো মাঙ্গলিক দোষ হয়ে আছে, একজন মাঙ্গলিক একজন মাঙ্গলিক নয়, তো বিবাহিত লাইফে ঝামেলা চলে আসলো। প্রেম করেছে, 10-12 বছর প্রেম করে একসাথে থাকা খাওয়া, ওটা যেই বিয়ে করলো, সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে ফিকশন লেগে গেল। কেন হয় ম্যাম এটা? ওই যে মাঙ্গলিক দোষ, তখন দেখা গেল একজনের চাটে, মেয়েটার চাটে মাঙ্গলিক দোষ হয়ে আছে। আর ছেলেটা যদি থাকে? দুজনের যদি মাঙ্গলিক হুম হয়, হুম হুম। সেক্ষেত্রে এটা এই নেগেটিভ যেটা,
খারাপ ইয়েটা কেটে যায়, কিন্তু সেটা আবার সব ক্ষেত্রে হয় না না কিন্তু। তো। দেখা যাচ্ছে দুজনেই মাঙ্গলিক কিন্তু দুজনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো মঙ্গল তো কোন ডিগ্রিতে আছে, কোন ঘরে আছে, এগুলো দেখার ব্যাপার আছে, বুঝলে? মাঙ্গলিক দোষ আমরা কখন বলি? লগ্ন, দ্বিতীয়, তোমার সপ্তম, দ্বাদশ, এইসব ঘরে থাকলে, মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ ধরি। এবার মঙ্গলের আবার ডিগ্রি আছে, সে কোন গ্রহের সঙ্গে বসে আছে, অনেক কিছু দেখার ব্যাপার থাকে। জ্যোতিষবিদ্যাটা তো বিশাল সমুদ্র, তো সেটা তো এইটুকুতে মানে এইটুকুতে বলাও যাবে না, না, না সেটা আর না। মানুষকে বোঝানোও সম্ভব না। সম্ভব না। সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, সেটা আর ম্যান টু ম্যান ভ্যারি করে ব্যাপারগুলো। আপনি একটা করে। কথা বলছেন, সেটা হচ্ছে একটা অন্যরকম জন্মস্থান, জন্ম সবকিছু মিলে আলাদা। আর আপনি যখন কারো দেখবেন তখন সেটা আলাদা। হুম। এক তো নাই হতে পারে। না, না, প্রত্যেকের আলাদা, আলাদা চার্ট। চার্ট কথা বলবে তোমার, তোমার জন্ম ছক কথা বলবে যে তোমার লাইফে কি হবে। হুম। আর ম্যাম একটা মানে যেমন মাঝখানে টপিকে যেটা বলছিলাম, যেটা পিতৃদোষ। হ্যাঁ, পিতৃদোষ। পিতৃদোষটা কি সবার কিছু না কিছু থাকে এটাতে? হ্যাঁ, পিতৃদোষটা দেখো, আর ম্যাম কথাতেই আছে পিতৃ। হ্যাঁ, একটা জিনিসও বলবেন, যেটা হচ্ছে যে ম্যাম এই পরকীয়ার সাথে কি এটা কোনো ভাবে লিঙ্ক আছে কিনা? না, পরকীয়ার সাথে এটার লিঙ্ক নেই। নেই। না, পিতৃদোষ হচ্ছে তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে এফেক্ট পড়ে, হ্যাঁ। এবং এবং সাংসারিক ঝামেলা, তোমার আয় উন্নতি, এইটার ক্ষেত্রে পিতৃদোষ এফেক্ট ফেলে। পিতৃদোষ কি? তোমার জন্মছকে যদি যে কোনো ঘরেই রবি আর রাহুর কানেকশন যদি হয়ে থাকে, তাহলে আমরা জ্যোতিষবিদ্যা মতে পিতৃদোষ ধরে থাকি। এবার পিতৃ মানে কি? আমার পূর্বপুরুষ। হ্যাঁ, তিন তিন জেনারেশনের ধরে আমরা পূর্বপুরুষের এটা দেখি। তো সকালবেলা উঠে মেন গেট খুলে আগে সদর দরজায় জল দিতে হয়, এটা আদি অনন্তকাল থেকে হয়ে আসছে। তাহলে এর কিছু মানে আছে নিশ্চয়ই। আগেকার দিনের লোকেরা তো এত জ্যোতিষ টতিষ জানতো না, কিন্তু এটা এরা করে আসতো। সকালে ফার্স্ট উঠে আগে দরজায় জল দিতে হবে। কেন দিতে হবে? পিতৃরা এসে দরজার দুপাশে দাঁড়িয়ে থাকে, ওই যে জলটা যখন দেবে তারা জলটা পেলে সন্তুষ্ট হবে এবং তোমাদের আশীর্বাদ করবে। যদি তোমার জন্ম ছকে বা তোমার বাড়িতে পিতৃদোষ থাকে, তাহলে কিন্তু তোমাকে জীবনে এগোতে দেবে না, সর্ব কাজে বাধা হয়ে যাবে। এই যে মহালয়ার অমাবস্যায় তর্পণ করা হয় পিতৃদের উদ্দেশ্যে, পিতৃদের উদ্দেশ্যে জল অর্পণ করা হয়, কালো তিল জল, পিতৃদেরকে জল দেওয়া হয়। তখন আত্মারা সব এখানে মর্তে নেমে আসে জল নেওয়ার জন্য, তাই তো? বংশের কুলের হাতে জল নেওয়ার জন্য আত্মারা, পূর্বপুরুষরা, পিতৃরা নেমে আসে ওই বিশেষ দিনে জল নেবার জন্য। ওই জন্য এত গঙ্গার ঘাটে তর্পণ করা হয়, এমনি এমনি তো নয়, বলো। তো অনেকে আছে কি করে, এসব মানে না। আর এখন কি, কেউ হয়তো জ্ঞাতি মারা যাচ্ছে, শ্রাদ্ধ শান্তি ঠিক করে করছে না, ঘাট কাজ ঠিক করে করছে না, শুধু লোক খাওয়ানো নিয়ে ব্যস্ত থাকছে, লোককে কি খাওয়াবো, কি মেনে করব, এটা নিয়ে ব্যস্ত থাকছে। কারোর 13 দিন হয়, এখন তার 1 মাস কেউ মানে না, তো ওই যে শোকের স্টেজটা, তখন কিন্তু কেউ এখন আর পালন করে না, সব কিন্তু মাছ মাংস সব খেয়ে ফেলে। আমি নিজে জানি যে কি চলছে এটা নিয়ে, যে মানুষ মারা গেলে বাড়িতে, যে গুরুজনেরা মারা যাচ্ছে, কিচ্ছু মানছে না। তো এর ফলে কিন্তু নিজেদেরই ক্ষতি ডেকে আনছে। কিন্তু ধরো তার বাবা মারা গেছে বা দাদু মারা গেছে বাড়িতে, তো তারা বিন্দাস নিরামিষ খাওয়া, যে মান বীজগুলো আগেকার দিনের লোকেরা করতো, এখন কিন্তু সেটা করে না। তেল মাখা যাবে না বলে, এগুলো সব মিনিংলেস। কিন্তু সব তো মিনিংলেস নয় বাবা। এই ভোগান্তিটা কিন্তু তোমাদের বংশকেই ভুগতে হবে। তোমাদের যে জেনারেশনগুলো পরপর আসছে না, তাদের উপরে এফেক্ট ফেলবে, তাদের লাইফটা ধ্বংস হবে। বি কেয়ারফুল। যারা যারা এগুলো মানো না, মানে কুসংস্কার হিসাবে উড়িয়ে দিচ্ছ, তারা কিন্তু খুব ভুল করছো। যখন তোমরা শাস্ত্র পড়বে, গরুর পুরাণ পড়বে, শিব পুরাণ পড়বে, তখন বুঝতে পারবে যে লাস্ট পরিণতিটা কি। তো শোকের যে সময়, শোকের যে স্টেজ বেঁধে দেওয়া আছে শাস্ত্রে, এমনি এমনি নয়। আমার অনেকে বলেছেন যে আমার এখানে, এবং অফ দ্য ক্যামেরা আমি কথা বলেছি, তারা বলে যে শ্রাদ্ধ করা ভালো না, এই লোকজন ডেকে এনে খাওয়া দাওয়া করা, এটা কিন্তু শ্রাদ্ধ কিন্তু এরকম হওয়ার ছিলই না। এটা না, এই যে লোকজন ডেকে এনে খাওয়াই কেন?
লোক খাওয়ায় কেন বলো তো? কেউ বলেছে? না, এটা কিন্তু বলেনি, মানে এটাতে। লোক যারা খেতে আসছে শ্রাদ্ধ বাড়িতে দেখবে অনেকে খায় না। হ্যাঁ। যে ব্যক্তি, যে পার্সন মারা গেছে, সে যদি খুব ভালো মানুষ হয়, খুব অনেস্ট হয়, সে যদি পজিটিভ মানুষ হয়, তাহলে যারা সেখানে খাচ্ছে তার ওই পজিটিভিটিগুলো কিন্তু সব ডিস্ট্রিবিউট হবে তাদের ভেতরে। এইবার উল্টোটা কি, যে মানুষ খুব খারাপ, যার কর্ম খুব খারাপ, যে লোকটা খুব নেগেটিভ ছিল, সে মারা গেছে, তার শ্রাদ্ধে তুমি খেতে যাচ্ছ, ওর যে কুকর্মের ফল সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা জানো? না, আমার জানা ছিল না এটা। ওই জন্য শ্রাদ্ধ বাড়িতে অনেকে খায় না, এবং আমরাও খাই না। তার যে নেগেটিভিটি, তার যে কুকর্ম, তার যে পাপের ফল আমাকে নিতে হবে, মানে এক কণা হলেও নিতে হবে। আমি ওখানে খেতে যাচ্ছি। এটা কিন্তু সত্যি কথা। আমি কিন্তু অনেককে দেখি যে খায় না, তারা না, কোনো না কোনো ভাবে অ্যাভয়েড করে। অ্যাভয়েড করে। যায়, গেল, হ্যাঁ তারা ঠিক জানে আছে। ব্যাপারটা। হ্যাঁ, যাই দেখা করে, ফুল টুল গিফট টিফট দিয়ে চলে আসে। যারা জানে না তারা কিন্তু খায় এটা। ম্যাম, এটাও কি হয়, ধরুন আমার বাড়িতে যদি কোনো গুরুজন মারা যায়, হুম, তাহলে সেই একটা বছর আমরা কোনো রকম তীর্থস্থান থেকে শুরু করে কোনো জায়গায় আমরা যেতে পারি হুম, না। হুম। এটার সাথেও কি এটা কোনো এটা কানেক্টেড? কাল অসুচ বলে, কাল অসুচ হ্যাঁ, থাকে। হ্যাঁ। সেটা ধরো যার বাবা মারা গেছে তার কাল অসুচ থাকে। ওই যখন শ্রাদ্ধ করে তখন আবার ওটা কাটিয়ে নেওয়া হয়। সামনে ধরো কারোর বিয়ে থাওয়া থাকে অনেকের, সেগুলো নালে করতে পারবে না। ওই জন্য শ্রাদ্ধের সাথে সাথে কাল অসুচটা বা বছর ক্রিয়া যেটা, ওটা করে নেয়। তাহলে হুম, বিয়েটা দিতে পারলো। শুভ কাজ তো আটকে আটকে রাখা যায় না। হুম, কিন্তু কালাসুস থাকলে ১ বছর মন্দিরে যাওয়া যায় না, বিভিন্ন ধর্মস্থানে, তীর্থস্থানে অ্যাভয়েড করতে হয় যাওয়ার নিয়ম বিষয়গুলো। নেই আরকি। ম্যাম, এরপর আমরা যে টপিকটা কথা বলবো সেই টপিকটা হচ্ছে বাস্তু। হুম, এবং আপনি বাস্তু ভিজিট করেন এবং আপনি কিছু একদম। জিনিস নিয়েও এসছেন আমাদের সাথে, যদি একটু দেখান দর্শকদেরকে আচ্ছা, আচ্ছা। এটার হ্যাঁ, বিষয়টা। বাস্তু ভিজিট তো আমার প্রতি সপ্তাহে করতে যেতে হয়। প্রচুর মানুষ ফোন করছে বাস্তু ভিজিটের জন্য। সত্যিই বাস্তুটা কিন্তু আমাদের, আমি আগেও বলেছি, বাস্তুটা খুব ১ম হচ্ছে বাস্তু। কারণ বাস্তুর ভেতরে কিন্তু একটা বাড়ির ফুল ফ্যামিলি থাকে। হুম। আর সেই বাস্তু যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে? প্রত্যেকটা মানুষের লাইফে এফেক্ট করবে। কম বেশি ভুগবে এবং ভোগে। এবং কয়েক হাজার আমার কাছে ফোন আসছে এই বাস্তু নিয়ে, বাস্তুর সমস্যা নিয়ে। খালি বাস্তুটাই জন্য সবকিছু হয়? একদম। বাস্তু মানুষকে অনেক ওপরে উঠিয়ে দেয়, হুম। আবার বাস্তু মানুষকে সেই ওপর থেকে একদম তলানিতে নিয়ে চলে আসে। রিসেন্ট আমি একটা বাস্তু ভিজিটে গেছিলাম। সেটা হচ্ছে তোমার এই বারুইপুরের এইদিকে। বাড়িটা অনেক বড় বাড়ি। আগেকার দিনেরই বাড়ি হবে, যাই হোক। তো আগেকার দিনের লোকেরা এই ভুলটা করেছে, একটা ব্যাপার। ওদের ঈশান কোণে টয়লেট করেছে, হ্যাঁ? ঈশান কোণে টয়লেট তো আছে একতলায়, মানে দোতলায়। আর একতলায় ঈশান কোণে তোমার ঠাকুর ঘর করে রেখেছে। মানে ঠাকুরের মাথায় টয়লেট করছে। বুঝতে পেরেছো? কি 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 পরিস্থিতি এটা? এটা তো মানে সাধারণ মানুষও ভাববে। ১০ বার ভাববে যে এটা আমি কি করছি? তারা এইটা নিচে নিয়ে ঠাকুর ভাবেনি? ঘর, ওপরে টয়লেট। এটা কি ধরনের এরা? আমি তো গিয়ে মানে অবাক হয়ে যাচ্ছি। আমার মানে সত্যি কথা আমার এত বিরক্ত লাগছিল যে এতদিন ধরে এই কন্ডিশনে পড়ে আছে আপনার বাড়ি? বলছে হ্যাঁ, আগে তো আমরা খুব বড়লোক ছিলাম, জমিদার ছিলাম, অনেক কিছু ছিল। এখন আস্তে, আস্তে না সব শেষ হয়ে যাচ্ছে। জিলেপির প্যাচের মতো সমস্যায় জড়িয়ে যাচ্ছি। টাকা পয়সা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। লোকের কাছে টাকা পাবো, দিচ্ছে না। ব্যবসা করতে যাচ্ছি, ছেলেগুলো কিছু করতে পারছে না। এখন অবস্থা এতটাই খারাপ। আমি বলছি, ঠিকই তো আছে। আপনার অবস্থা তো খারাপের জন্য তো আপনারাই দায়ী, তাই না? এখন তো সবাই জানে এগুলো। এগুলো মেক্সিমাম লোকেরাই জানে। এতদিন টিভিতে দেখেছে, এখন সোশ্যাল মিডিয়ায় দেখে। তো তারপরেও আপনি কেন এটা নিয়ে কোনো এগোননি, এটাকে ঠিক করেননি? বলছে, "হ্যাঁ, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে।" ঠিক আছে। আমি পরিষ্কার বলে দিই যে ভাঙতে হবে। এর কোনো রেমেডি আমি দিতে পারবো না। আপনি টয়লেট ভাঙুন, ভেঙে ফেলুন, পরিষ্কার করুন, করে অন্যদিকে টয়লেট যেখানে রাখার বলে দিলাম সেইখানে টয়লেট করুন। বাপ! মানে এত বনেদি বাড়ি ওঠা দেখেই বোঝা যাচ্ছে বাড়ির হ্যাঁ, তো বাড়ির ওনাদের মাথায় এইটুকু স্ট্রাকচার বুদ্ধিটা, দেখেই মানে বোঝা এটা না যাচ্ছে। কোনো না কোনোভাবে এটা কর্মফলও হতে পারে।
হ্যাঁ, হতে পারে। জমিদার ছিল, তারা তো কুকর্ম অনেক কিছু করে। হুম কুকর্ম তো অনেক কিছু করে, লোকের কাছ থেকে জোর করে টাকা আদায় করেছে, হুম ঠকিয়েছে। আগে তো বন্ধক দিত, সোনা বন্ধক, এই বন্ধক সেই বন্ধক, সেগুলো মেরে দিত। গরিব মানুষকে টাকা দিত না। জমিদাররা তো এটাই করতো। তো সেই যে মানুষের চোখের জলগুলো, তার তো বংশ পরম্পরায় ভুগতে হবে না? দেখবে একটা একটা জেনারেশন রোজগার করে, আর একটা জেনারেশন কিন্তু ধ্বংস করে। এটা কিন্তু সিস্টেম অনুযায়ী হয়, মানে রোটেটেড হয়। একটা জেনারেশন ইনকাম করবে, আর একটা জেনারেশন উড়িয়ে দেয়। এটা না হলেও কিন্তু এই জিনিসটার সাইকেলিংটা সেরকম ভাবে এবার এবার ধরুন আপনি যদি বলেন আম্বানি হুম আম্বানি ফ্যামিলি কিন্তু এখনো দেখুন রোল করেছে বাবা হুম এখন ওনার দুই সন্তানের মধ্যে একটা সন্তান না, তারপর ওনাদের আম্বানি তো সন্তান প্রপার ওয়েতে বিজনেস করছে, তাই নাকি? উনি তো প্রচুর মানুষের কর্মসংস্থান দিচ্ছে, প্রচুর মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে। তারা বিভিন্ন চ্যারিটিতে প্রত্যেক দিন খাওয়া দাওয়া সমস্ত কোটি কোটি টাকা সেখানে ঢালছে, সেটা জানো কি তুমি? সত্যি কথা হ্যাঁ করছেন তিনি এটা দুস্থদের জন্য ওদের প্রচুর চ্যারিটি আছে, সেখানে প্রত্যেক দিন কত মানুষের জন্য টাকা দেয় জানো? ওরা যেমন ইনকাম করে, তেমনি মানুষকে সেটা সেবাও দেয়। আর ওদের মাধ্যমে কোটি কোটি লোক কর্মসংস্থান করেছে, তার সংসার চালাচ্ছে, তাই নাকি? তাহলে এই ব্যাপারটা কিন্তু আলাদা। আর এই যে জমিদারের ব্যাপার বললাম, এর ব্যাপারটা কিন্তু আলাদা। ঠিক আপনার কাছে কি মনে হয় ধ্যান ধ্যান করলে বাস্তু থেকে শুরু করে সব রকম যদি কোনো প্রবলেম থাকে এগুলো ক্লিয়ার হয় না, বাস্তুর প্রবলেমের সঙ্গে দান ধ্যানের কোনো রিলেশন নেই। বাস্তুর প্রবলেম তোমাকে ঠিক করতে হবে। বাস্তু ভিজিট করিয়ে, যারা ভিজিট করাতে পারে না চেম্বারে এসে বলে, সেখানেও দেখে নিই এবং প্রতিকার দিয়ে দিই। তারপরে আস্তে আস্তে বলে হ্যাঁ আগের থেকে ভালো আছি। আর বাস্তুর মধ্যে দেখা যাচ্ছে এখন মানুষের শত্রু তো বেড়ে গেছে, এখন শত্রু প্রচুর হয়ে গেছে। নিজের লোকেরা হিংসা করে শত্রু, আবার আশপাশের লোকেরাও হিংসা করে শত্রু হয়ে যায়। ছেলে পড়াশোনায় ভালো, ভীষণ ভালো, মানে ফার্স্ট ছাড়া কোনোদিন সেকেন্ড হয়নি ছেলেটি। তার বন্ধুরা হিংসা করে, তাকে ধরে মারছে। তার বন্ধুদের মায়েরা আবার সেই ছেলেটিকে খারাপ করার জন্য তন্ত্রমন্ত্র করে জ্যোতিষী অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেই ছেলেটাকে পুরো মানে একটা অ্যাবনর্মাল করে দিয়েছে। ছেলে অ্যাবনর্মাল হয়ে গেছে, এসছে রেজাল্ট নিয়েছে। সেই ছেলে কখনো সেকেন্ড হয়নি। সেই ছেলে কি করে অ্যাবনর্মাল হয়েছে? সে মাথায় কিছু রাখতে পারছে না, সে শরীর অসুস্থ, সে পড়তে পারছে না, সে ভুলভাল দেখছে যে মা ওখানে কে দাঁড়িয়ে আছে, মা কে আমার পাশে দাঁড়িয়ে আছে, মা ওখানে কে চলে গেল, সে ঘুমাতে পারছে না, এমনি করে দিয়েছে। যেহেতু সে পড়াশোনায় ভালো, টপার। তাহলে বুঝতে পেরেছো মানুষের মেন্টালিটি কি? যে নিজের সন্তানকে আরো যাতে বেটার হয় সেই দিকে আমি দিচ্ছি না, ওই যে ভালো ছেলেটা তাকে কি করে আমি শেষ করে দেবো সেই চিন্তা করছি। তাহলে এগুলো করতে পয়সা লাগে, বিনা পয়সায় কেউ করবে না। না তাহলে তুমি ভাবতে পারছো আমাদের কাছে কত রকম মানুষ আসে? একবারও মায়া হয় না যে আমারও তো সন্তান আছে আমি যে না না, অন্যটা মায়া হলে তারা এটা কি করে করবে? মানে সন্তান আছে একবারও বলেই তো আরেকটা সন্তানের ক্ষতি করতে গেছে না? যে আমার সন্তান উঠতে পারছে না, তার সন্তান উঠে গেছে, সে ভালো রেজাল্ট করছে, একে দমাতে হবে। খালি এটা আপনি আপনি বলছেন তা না কিন্তু ম্যাম এর এর আগে যারা যারা অনেকেই এসছেন বলেছে। আপনাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আছেন এবং তান্ত্রিকরা তারাও বলেছে যে আমার কাছে হুম এরকম বাচ্চা মা বাবারা বাচ্চাকে নিয়ে এসছে তাদের এরকম এরকম অটিজম মানে এই অ্যাবনর্মাল যাদের বলে থাকে হুম অটিজম প্রবলেম দেখতে পাচ্ছে সুস্থ বাচ্চা স্কুল যাচ্ছে খাওয়া দাওয়া হুম করছে আস্তে 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 পুরো ডিটোরিয়েট করে গেল 1 বছর কয়েক মাসের মধ্যে ওহো, এখন হচ্ছে তো। এখন মায়েরা ভাবছে যে আমার ছেলে আমার মেয়ে সব থেকে টপে থাকবে, আর কেউ থাকবে না। আর মায়েরা রীতিমতো বিভ্রান্ত, মানে তারা সাইকো। যথেষ্ট পড়াশোনা করছে ছেলে মেয়েরা, তারপরেও তারা সাইকো। মানে তাদের পিছনে সমানে গুঁতো দিচ্ছে, এই পড়েছিস, এই পড়েছিস, ওই পড়া হয়েছে, এই এটা হয়েছে, এই এটা করলি না, এটা কি এখন কেন এটা করছিস, পড়তে বাস। মানে সন্তানগুলোকে অতিষ্ঠ করে ফেলছে এই মায়েরা। আর স্কুলগুলো তো ছেড়েই দিন হ্যাঁ, স্কুলগুলো তো টাকা মানে নেওয়ার জন্য বসে টাকা আছে। নেওয়ার জন্য ওরা তো এক কথায় গাদা কথায় করে টাকা নেয়। মানে কাজ এত মানে সব কাজ কিন্তু মা বাবাদেরই করতে হয় আমি তো স্কুলের হ্যাঁ, সাথে যুক্ত ছিলাম কিন্তু মানে ওই যে স্কুলের নাম, যার নাম, যে স্কুলের নাম একটু ছড়িয়ে গেছে, ব্যাস হ্যাঁ সেখানে আমার সন্তানকে ভর্তি করতে হবে, হ্যাঁ নাহলে আমার সন্তান আহ, ভবিষ্যতে আমি কিছু করতে স্ট্যাটাস একটু পারবে না। মেনটেন করতে হ্যাঁ, পারবো লোককে স্ট্যাটাস গিয়ে বলতে মেনটেন। পারবো যে এই এবং স্কুলে সবার তো পড়ে বা ওই এই ওই স্কুলে চিন্তা পড়ছে হয়ে গেছে না?
আমরা এইসব এখনো স্কুলই চলছে। বলি। আমি এখন স্কুল এখনো সেরকমভাবে বলতে পারি না, কারণ আমরা বাংলা মিডিয়াম দিয়ে পাস আউট। হুম, আমাদের সময়টা ম্যাম এরকম ছিল না। না, না। হ্যাঁ, ফার্স্ট হতো যে হতো সেও আমাদের সাথে খেলাধুলা করতো, হুম, আমরাও হুম, তাদের সাথে হুম। এখন একটা জেলাসি একটা ব্যাপার চলে এসেছে। কম্পিটিশন তো, মারাত্মক আর দেখতে কম্পিটিশন। গেলে বাচ্চাগুলোর মধ্যে কিন্তু এই কম্পিটিশনটা নেই। কম্পিটিশন হচ্ছে মা-বাবার সাথে মা-বাবা। মা-বাবার মধ্যে বেশি, বাচ্চাগুলোর মধ্যে আছে, মানে ওদের মধ্যে ইনপুট করা হয়। ইনপুট করা হচ্ছে। মা-বাবারা ইনপুট করে যে, "এই ওর ও ও ও এত পড়াশোনা করে, এত ভালো রেজাল্ট, তুই কেন পাচ্ছিস না?" আরে ওর ক্যাপেবল তো না ও। ওর তো ওর সেই মধ্যে সেই ক্যাপাসিটি পাওয়ারটা নেই। নেই তো। সবার তো সমান হবে না, সবার ব্রেন কি সমান? বলো। সম্ভব না তো। তাহলে তো সবাই টপ হতো। কেউ আর সেকেন্ড হতো না, কেউ 10th হতো না, কিছুই হতো না। সবাই ১ নম্বরে থাকতো। এটা তো হয় না, না? কিন্তু মা-বাবাগুলো ছেলে-মেয়েগুলোকে ছাড়বে না। তাদের কাছে মানে চাওয়া পাওয়া অনেক, অনেক বেশি। এর ফলে কি হয়? দেখা যাচ্ছে যে সন্তানরা না মানসিক পেশেন্ট হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে প্যারেন্টসরা। আর এর আচ্ছা, সাথে, সাথে ম্যাম হুম, হ্যাঁ, ম্যাম কিছু আমি বলছিলেন? বাস্তুতে ছিলাম। হ্যাঁ, বাস্তুতে আমি ওটাই জানতে চাইছিলাম যে মানে আমরা একটা কথা বলতে, বলতে বাস্তুতে ছিলাম সেখান দিয়ে। তো ম্যাম আপনার মনে হয় না যে এই যে বাচ্চাদের উপর এফেক্ট করা হয়, তারাও তো হুম, বাড়িতে পুজো অর্চনা করছে। বাস্তুর কিছু কমজোরির ফলে এই ধরনের জিনিসগুলো এফেক্ট একদম। করে না? বাস্তু যদি খারাপ হয়, হুম, বাস্তুর হুম, যদি হুম, কোনো রকম ডিস্টার্বেন্স থাকে, হুম, সন্তানের উপরে গিয়ে পড়বে। তার পড়াশোনা ফুল ড্যামেজ হবে। হুম। পড়াশোনা ড্যামেজ হবে, সে রাগী হবে, শরীর অসুস্থ হবে। সন্তানের উপরে বাস্তুর এফেক্ট পড়বে। যদি ছোটখাটো কোনো কিছু টোটকা দিয়ে দেন তার দর্শকদের জন্য তাহলে ভালো হয়, যে কোন দিকটা কিভাবে রাখলে সন্তানরা ভালো থাকবে? দেখো সন্তানরা, বাচ্চারা সবসময় পড়তে বসবে যখন পূর্ব দিকে মুখ করে পড়তে বসবে। তাদের ঘটে গ্রিন কালারটা বেশি রাখতে হবে। দেওয়ালের কালার গ্রিন, পর্দা গ্রিল, তাদের গ্রিন কালার, তাদের বেডশিট গ্রিন কালার এটা দিতে হবে। আর সবুজ মানে হচ্ছে বুধকে ইন্ডিকেট করে। বাহ! বুদ্ধিটা ডেভেলপমেন্ট করার জন্য গাছ এখন বিভিন্ন ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। ওগুলো ওদের গাছ থাকলে ঘরে কি মাইন্ডটা দেখবে ভালো লাগে। হ্যাঁ, প্রত্যেকের, হ্যাঁ। বাচ্চা থেকে বুড়ো। তো ঘরের মধ্যে সুন্দর গাছ-ফাছ রাখলে ওদের মনটাও ভালো থাকে। তখন মানসিক শান্তি থাকলে কি ও হুম, পড়াশোনাটাও করতে পারবে। মনের কারক গ্রহকে চন্দ্র। তো মন যদি ভালো থাকে তাহলে সবকিছু করা যায়। মানুষের মনই হচ্ছে সব, তাই না? আজকে আমি তোমাকে ধরো, আজকে তুমি বললে বিরিয়ানি খাবো। এবার আমার মন যদি ভালো লাগে যে না আজকে আমি খুব খুশি আছি, কৌশিক বলল বিরিয়ানি খাবে, ঠিক আছে, ঠিক আছে, চলো কৌশিক খাও, খাও, খাও। আর আমার মনটা যদি বিক্ষিপ্ত থাকে, ধুর নিজেই ডিস্টার্বেন্সে আছি, তখন কিন্তু কিছুই ভালো লাগবে না। না, না আমি না পারবো না, যাও অন্য পরে কথা বলবো। এরকমভাবে চলবে ব্যাপারটা। তো বাচ্চাদের মনকে আগে শান্ত আনতে হবে। হুম, অ্যাটমসফিয়ার যেন কুল থাকে। আর এই যে বাস্তু যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, হুম, দেখাচ্ছি তোমাকে এইটা যে কি একটা মানে গেজেট, গেজেটই বলছি আমি। একদমই। এটা দেখো লেখা আছে ইয়েস নো ইয়েস নো। তোমার কোনো বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি অলরেডি আছে, এই জিনিসটা বলে দেবে। এটা যদি আমি এরকম ধরি না তাহলে অটোমেটিক ও যদি ইয়েসে যাই তাহলে জানবো যে হ্যাঁ এখানে নেগেটিভিটি আছে, ইয়েস বলে দেবে, আমি এমনি থাকবো। এ কিন্তু নিজে নিজেই চলতে থাকবে। বা কোনো নেগেটিভ যদি ইনস্ট্যান্ট সেখানে থাকে, এইটা এরম পেন্ডুলামটা ঘুরতে থাকবে, কনস্ট্যান্ট কন্টিনিউ ঘুরবে। তো যখন আমি বাস্তু ভিজিটে যাই তখন এটা দিয়ে আমি চেক করি। এই কিছুদিন আগে গেছিলাম হুম। ওদের বাড়িতে, বাস্তুতে একজন মারা গেছে, অপঘাতে মৃত্যু হয়েছে। তো সে ওই বাড়ি ছেড়ে যাচ্ছে না, বিভিন্ন অ্যাক্টিভিটি করছে বাড়ির ভেতরে। ভয় পাবে, স্বাভাবিক। মৃত্যুর পরে তো আর সেই ইয়ে থাকে না, তখন একটা ভয়ের ব্যাপার হয়ে যাবে। হুম। তো প্রত্যেকে ভয়ে তথস্থ হয়ে আছে। তো বাস্তু ভিজিটে গেছিলাম, তখন ওর বাড়িতেও এটা দিয়েই ধরা পড়লো। তো ওর ওর প্রেজেন্ট এটা কোথাকার ঘটনা তাও ম্যাম? কলকাতার আশপাশেই। কলকাতার আশেপাশে। খুব সুন্দর। মানে আপনার এই জিনিসটা অনেকটা হেল্প, এটা কি জিনিসটা ম্যাম একটু যদি বলেন? এটা বাস্তুর একটা গেজেট। বাস্তুর হ্যাঁ, একটা এইটা এটা এইটার পেন্ডুলাম ভেতর, টাইপের, এটা হ্যাঁ, এই যে পেন্ডুলাম? পেন্ডুলাম আর এটার হুম। ভেতরে সমস্ত ইন্ডিকেশন করা আছে এবং আপনারা তুমি যদি যে ভেবে থাকেন যে এইটা কিনে হ্যাঁ, নেওয়ার পর এটা যখন আপনারা বাড়িতে বসে, বসে আপনারা এরকম করবেন, হ্যাঁ বা না উত্তর দেবে, হবে না না এটা। সেটা হবে না। এটাকে সেটা আমাদের একটা জাগাতে হয়। জাগাতে হয় এবং হ্যাঁ, তার জন্য একটা মন্ত্র আছে, তন্ত্র তার আছে। মন্ত্র, প্রসেস, এর ক্রিয়াকলাপ হুম, করে এটাকে জাগাতে হবে। আর যেখানে আমি এটা দেখবো সেখানে পুরো অন্ধকার হতে হবে। হুম। আর একটি মাত্র মোম জ্বালাতে হবে। আর এগুলো বললেও কি মানে কারণ মানুষরা এগুলো এই যে করতে প্যারানরমাল পারবে না তো। অ্যাক্টিভিটি সেটা তো আলোর মধ্যে না, অন্ধকারে এসে সে জানান দিয়ে যাবে। হুম, ঠিকই। আর এই জিনিসটাকে পুরো ক্রিয়ার মাধ্যমে জাগাতে হবে। নাহলে তো এ কথা বলবে না, এই দুটো কথা বলবে না। হুম,
এমনি তুমি যদি নর্মাল নিয়ে করো হবে না তো, নিশ্চয়ই হবে না। একদম হবে না। তো আরেকটি ওই বাস্তুর কথা তোমাকে বলি। ওরা ও বাস্তু ভিজিট করাতে নিয়ে গেল, কারণ ওদের বাড়িতে ভাড়া ছিল, ভাড়াগুলো সব উঠে উঠে চলে যাচ্ছে। হুম, 3 তলা বাড়ি, একটা পোর্শন ভাড়া দেওয়া আর একটা পোর্শন ওরা থাকে। তো 1 তলার ভাড়াটা উঠে চলে গেছে। বলছে সে টিউশনই করতো ওখানে, মানে কোচিং সেন্টার খুলেছিল প্রথমে। ছেলেটি অন্য জায়গায় যখন ছিল, বলছে প্রচুর স্টুডেন্ট হতো, আমাকে ওরাই বলছে যে অন্য জায়গায় পড়াতো দাদার, প্রচুর স্টুডেন্ট হতো, ঘর ভর্তি স্টুডেন্ট, নিতে পারতো না। তারপরে এখানে আসলো, বলে এখানে এসে আস্তে 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 স্টুডেন্ট কমতে কমতে দাদা এখন টিউশন করা ছেড়েই দিয়েছে, অন্য একটা কাজ করে। বলছে ওরা চকলেট রেখে দিত, পেন রেখে দিত, বলে চকলেটগুলো রেখে দিত, তো পরের দিন এসে দেখবে একটিও নেই, একটি চকলেটও নেই, পেন নেই, বা পেনগুলো খুলে বিক্ষিপ্ত এদিক ওদিকে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার। বিড়াল ঢোকারও ব্যাপার নেই, সব লক করা ঘর, কোথা দিয়ে ঢুকবে? আর বিড়ালে পেন তো আর ছিটাতে পারবে না, না, চকলেটও খেতে পারবে না, না। বিড়ালের খাবার নয়। তো বলছে একদিন এরকম বৃষ্টি হচ্ছে খুব, ওরা ঘরে প্রচুর স্টুডেন্ট পড়ছে, তো মেন গেট তো লাগানো আছে, আর যেটা কমন গেট ওরা বেরোবে ওটা খোলা, ওটা খোলাই থাকে। বলছে যখন আমরা বেরোতে যাচ্ছি দেখছি গেট বাইরে থেকে পুরো লক। এবার ওরা ভয় পেয়ে গেছে, কি করো, কি হলো কি হলো? তখন আবার কি করে খুলবে, তখন ফোন করেছে বাড়িওয়ালাকে, সে এসে আবার খুলে দিয়েছে। বলছে ছেলে একটা স্টুডেন্ট আর কি, ওরা যখন টয়লেট গেছে, সন্ধ্যেবেলা পড়তে এসে, বলছে কে টয়লেটের মধ্যে বসে আছে, সে চিৎকার করে এসে পড়েছে কে বসে আছে। বলছে এরকম একদিন না, একাধিক এরকম দিন ওরা বলছে এরকম হচ্ছে। তারপরে তখন ওই ছেলেটি ওই কোচিং সেন্টারটা তার উঠেও গেল, ওখানে ছেড়ে দিল। বাপরে! তারপর 3 তলায় যে ভাড়া আছে, বলছে হ্যাঁ। হাজব্যান্ড ওয়াইফ থাকে, হাজব্যান্ড তো সকালে কাজে চলে যায়, আবার সন্ধ্যায় ফিরে, ওয়াইফটা সারাদিন থাকে ঘরে। বলছে দুপুরবেলা মনে হয় সিঁড়ি দিয়ে কে নেমে গেল, সিঁড়ি দিয়ে কে উঠে আসছে, পায়ের আওয়াজ পাচ্ছি, যে শুয়ে আছে, যে ঘুমিয়ে আছি, মনে হচ্ছে না আমার পাশে এসে কে শুয়ে গেল, শুয়ে আছে। উম, স্বাভাবিক ভয় পাবে। পুরো বাড়ি, মানে পুরো বাড়িটাই কি পরিত্যক্ত বলতে গেলে নাকি? পরিত্যক্ত নয়, বাড়িতে বহু বছর আগে কেউ মারা গেছিল, মানে অপঘাতে সুইসাইড করেছিল আর কি, হুম। অনেক বছর আগে। মানে বহুদিন কিছু ছিল না, তারপরে হঠাৎ করেই নাকি এরকম এটা হচ্ছে ওদের। তো ওটা আমরা করে দিয়েছি যজ্ঞ-টজ্ঞ করে। এই দিন 10-15 হলো, বললো আর কিছু কেউ বলেনি, ঠিকঠাকই আছে। এ বাবা! আরেকটা বউ এসেছিল, হ্যাঁ। বয়স্ক একটু, মোটামুটি তোমার 60 এরকম এজ হবে, উনি এসেছিলেন। তো বলছে ওনার হাজব্যান্ড রেলে কাটা পড়েছিল, ড্রিঙ্কস টিঙ্ক করতো, যাই হোক রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছিল। বলছে হয়ে গেছে, বলে বছর 10-12 মতন মারা গেছে উনি। বলছে এখনো পর্যন্ত তার আত্মার কিছু হয়নি, মানে সাথে সাথে ঘোরে ওই বউটার সঙ্গে ঘোরে, যে সব সময় আমার সাথে থাকে এবং রাতে শোই তার সাথে। মানে অদ্ভুত, মানে ব্যাপার। বলছে আমি আমি বলছি তুমি ভয় পাও না? বলছে না আমার অভ্যাস হয়ে গেছে, আমারই তো স্বামী। তোমার স্বামী হলেও সে মৃত, যে কোনো ক্ষতি করে না কিন্তু সঙ্গে থাকে, কথা বলে, কথা বলে, বুঝেছ? আপনার কাছে কেন এসছে? এই সমস্যাটা মেটাতে। আর কত বছর এইসব নিয়ে চলবে? ভাড়াটিয়াগুলো তো পালিয়ে যাচ্ছে, ওটাও তো একটা না রোজগারের এটা জায়গা। আলাদা কেস, ওই ও! ভাড়াটিয়াটা আলাদা, এইটা আলাদা, এই চেম্বারে এসেছিল, হ্যাঁ, 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 ও! এই মহিলা আলাদা এটা। তো এই মানে উনি এসছেন কি জন্য? যে উনার মুক্তির জন্য নাকি উনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এরকম এরকম হচ্ছে, দীর্ঘ বছর থেকে হচ্ছে, এটার কি সলিউশন? মানে আমার তোমার এই ব্রডকাস্ট দেখে এসেছিল, সলিউশন কি? সলিউশন তো অবশ্যই আছে, সলিউশন করতে হবে, এইসব নিয়ে তুমি যদি ঘুরে বেড়াও তোমার তো ক্ষতি নিশ্চয়ই হবে। বলছে হ্যাঁ বাড়িতেও সেরকম ইয়ে নেই, উম, আয় উন্নতি হয় না, কিছুই হয় না। আহ, ছেলেটা চাকরির পরীক্ষা দিয়েছে, চাকরিটাও হয়নি, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। যে বাড়িতে কেমন একটা ছমছমে ভাব, এইসব নিয়ে আমার আর ভালো লাগছে না।
তা আপনি যদি একটু সলিউশন করে দাও। আমি বলছি, হ্যাঁ সলিউশন তো তোমার অনেক আগে করা উচিত ছিল। বললো সেরকম দেখিনি, কাউকে পাইনি, ওই জন্য যাইনি। আমি বলছি, বেশ, তুমি তো এতদিন চালিয়ে দিয়েছো, আবার কি আছে, ঠিক আছে। তো এরকম অনেক ঘটনা আছে, এগুলো মানে বাস্তবে ঘটে। সে তার ঠিক হয়ে গেছে এখন? হ্যাঁ, এই এসেছিল, এখন বললো না, এখন আর মানে ওটা আসছে না, রিলিফ এখন সত্যি? ওটা বন্ধ হয়ে গেছে। তো ম্যাম আমরা একেবারে শেষের দিকে আছি। আচ্ছা, আপনার যদি কোনো রকম কোনো কথা বা কোনো টপিক যদি বাকি থেকে থাকে আপনি রাখতে পারেন। টপিক তো প্রচুর আছে, অনেক কিছু বলার আছে তোমার। তো লাস্টে আমরা একটা বশীকরণ নিয়ে কোনো কথা বলি, যদি আচ্ছা বশীকরণ আচ্ছা, নিয়ে কোনো ঘটনা বশীকরণ হয়। বাবা এই মারাত্মক জিনিস। মানুষ তো এখন বশীকরণের পাগল হয়ে গেছে সব। পাগল থেকে বড় কথা, আমার ওকে চাই, আপনাকে করে চাই। দিতেই হবে। সব থেকে প্রথমে শুরু করেছিলাম কি দিয়ে, পরকীয়া দিয়ে। পরকীয়া। সেই বশীকরণ, হুম। বললাম না, পাশের বাড়ির বৌদি আমার সঙ্গে আগে কথা বলতো, রিলেশন ছিল, এখন অ্যাভয়েড করছে, অন্য কারোর সঙ্গে রিলেশনে গেছে কি না, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না, মা আপনাকে করে দিতেই হবে। বশীকরণ। করেন এই ধরনের কাজ? আমি চাই না এগুলো করতে, ইলিগাল কাজ আমার একদম পছন্দ নয়। আর হয় কি সত্যিকারের? হ্যাঁ, যেগুলো অরিজিনালি, ধরো আমি যেরকম বললাম যে উম, ছেলে মেয়ের যে প্রেমগুলো ছিঁড়ে গেছে, গিয়ে আবার অন্যজনকে এ করছে, সেক্ষেত্রে আমি করে দিই। কিন্তু এই এই যে অবৈধ এগুলো, এই ফোনগুলো আমি অ্যাকচুয়াল নিতেই চাই না, আমার ভালো লাগে না। বশীকরণ বললেই এই নোংরামোগুলো চলে আসে। প্রচুর নোংরা মানুষ আছে, আর এইসব নোংরা রিলেশনশিপ আমি করতে চাই না। আর ম্যাম, আবার অনেকে হ্যাঁ, খুলে বলে না, খুলে অনেকে পড়ে, ও খুলে বলে হ্যাঁ না, হ্যাঁ, বলে কি, ব্লফ খেলে যে হ্যাঁ বলে কি এদিক ওদিক করে আমার বলবে। সঙ্গে ভালো বাড়িতে যাতায়াত ছিল, এই হুম। ছিল, আমার কাছ থেকে টাকা পয়সা সব, ম্যাক্সিমাম লোক ফোন করছে টাকা পয়সা নিয়ে নিয়েছে। মহিলারা মহিলারা টাকা পয়সা নিয়েছে, আমি ওকে এত টাকা দিয়েছি, গয়না কিনে দিয়েছি, সব খরচা দিয়েছি, এই দিয়েছি, এরপরে এখন আমাকে আর বাড়িতে ঢুকতে দেয় না, আমাকে পাত্তা দেয় না। ম্যাক্সিমাম লোকেরা এই ফোন। কিছু করে দেন ম্যাম, আমার যাতে টাকা পয়সাগুলো ফেরত পাই, ওর সঙ্গে সম্পর্কটা ভালো হয়, বুঝতে পেরেছো, মানে ঘুরিয়ে নাক দেখানো, এটাকে বলে আর কি। টাকা পয়সা তো কেউ এমনি এমনি দেয় না, তাই কি? না। আমরা যদি চাই, আমরা কাজের জন্যই যদি চাই, তখন কত মানুষ বার্গেনিং করতে বসে যায়। তারই কাজের জন্য চাইবো, তখন টাকা নেই, অথচ সে মহিলাটাকে লাখ লাখ টাকা দিয়ে দিয়েছো, আর তোমাকে সেখান থেকে উদ্ধার করবে যে, তার বেলায় খরচা করতে পারছো না তুমি। একটু যদি কমান তাহলে তো ভালো কাজ হয় না, ভালো করে দিতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, কাজটা তো আর এমনি এমনি হয় না বাবা। সেটাই। দ্রব্যগুলোর যা দাম, সেই একদম দামগুলো বাবা, কে দেবে? পরিশ্রম তো প্রচুর আছে, দেখো রাত দিন জেগে কাজ করতে হয়, হুম। তারপরে জিনিস কালেক্ট করা, বশীকরণের যে জিনিস লাগে সেগুলো মারাত্মক জিনিস, সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় তো বলতে পারি না, আর ম্যাম আর বললেও বলবো বা না। তারা জেনেও না কোনো লাভের লাভ হবে না না, না, মন্ত্র চাই তো ওটার জন্য। মন্ত্র চাই, প্লাস সেইসব অরিজিনাল জিনিস পাবে কোথায়? আমরা, আমি যে কাজগুলো করি হুম। সেগুলো অরিজিনাল জিনিস যদি আমি না পাই, আমি সেই কাজ কখনোই করি না। অনেকেই বলে যে আপনি এটা এই বলছেন, অমুক জায়গায় এত টাকা বলেছে, হ্যাঁ, বলে ও তুমি গিয়ে সেখান থেকে করাও, আমি কোনো আমি অসুবিধা নেই তো। করতেই চাই না, আমি করতেই চাই না। আমি যে ওয়েতে কাজ করি, আমার যে নিজস্ব একটা, কি বলবো, পারিশ্রমিক। হ্যাঁ, পারিশ্রমিক ছাড়ো, মানে আমি যে জিনিসগুলো ছাড়া এথিক্সে কাজ আপনি করতে কাজ করেন পারবো, যেটাতে। পারবো না, হুম। বোঝা গেল, আমি নকল জিনিস দিয়ে কাজ করব না। আপনার এথিক্সে লাগবে তো, যে হুম। আমি যে কাজটা এটা দরকার সেই জায়গায় আমাকে দেখা যাচ্ছে অন্য এটাকে দিতে হয়। আমি পারবো না সে না, কাজ। আমি নকল জিনিস দিয়ে কাজ করব না, আর দেখা তাতে গেল আমি, লাস্টে কাজের কাজ কিছু হলো তাতে না, আমি কথা শুনতে 10টার হয়। জায়গায় 3টে কাজ করব, যেন আমার রেপুটেশন নষ্ট না হয়। এই যে আমাকে মানুষ এত ভালোবাসে, সম্মান দেয়, এটা এমনি এমনি নয়, এমনি এমনি তো নয় না। মানুষ কাজ পায় বলেই না দেয়। হুম। আজকে যদি কাজ না পাও, তুমি আমায় সম্মান করবা? করবে কেউ? করবে না। তো সেই জায়গাটা আমি নষ্ট করি না, আমার জায়গা আমি ধরে রাখতে চাই। হুম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাদের যে আবারও একটা সুন্দর একটা পডকাস্ট দেওয়ার জন্য। এবং আর বেশি দীর্ঘায়িত করবো না, আপনার চেম্বার তো বলেই দিয়েছেন কোথায়, চারটে একবার যদি বলে দেন ম্যাম হ্যাঁ, সবাইকে। চেম্বার তো অনেক ছিল, এখন আমি এত কাজের চাপ, আমি কাজ করতে গেলে দেখো একটা সময় লাগে মানুষের। একদমই। তো এই রিসেন্ট হোয়াটসঅ্যাপে দুজন মেসেজ করেছে, ম্যাম আপনি ফোন ধরেন না আপনার ম্যানেজার ফোন ধরে? আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিলাম যে বাবা, আমার তো অত পয়সা নেই ম্যানেজার রাখার মতো, ফোন আমিই ধরি বাবা।
বলছে না না কিছু মনে করবেন না, আমি তো অনেকে তো তাই ইয়ে করে, আমি ওই জন্য বললাম। আমি বলছি, না আমার ক্ষেত্রে সেটা না, আমি নিজেই ফোন ধরি। নাম্বার চলছে, হ্যাঁ নাম্বার চলছে, কল চেম্বার করলে চেম্বারে কালীঘাট, সব কিছু বলে দেওয়া হবে। কালীঘাট, দমদম, কৃষ্ণনগর, বালি, শিয়ালদা, ব্যারাকপুর পেয়ে যাবেন, ঠিক যার আছে, যেখানে যে নিয়ারেস্ট এখন হবে। নিয়ারেস্ট হিসাবে সে হ্যাঁ পেয়ে ফোন যাবে। নাম্বারে এ করে অনেকে কমেন্টসে দেখলাম লিখেছে ফোন নাম্বারটা পাওয়া যাবে, ফোন নাম্বার তো স্ক্রিনেই থাকে। স্ক্রিনেই থাকে, আমি এটা জিনিসটা বুঝতে পারি ওরা না, ফলো, মানে তারা কিভাবে দেখে না দেখে। আমি একদম দর্শকদের বড় এইটুকু বড় করে বলবো, ওপরে ফোন নাম্বার লেখা থাকে। মানে আমি সবসময় একদম জল করার মতো বড় করে দিই যে তারপরেও গায়ত্রী ম্যাম, হুম, গায়ত্রী শাস্ত্রী ম্যাম, এরা ওনার নিচে সাথে যোগাযোগ করার জন্য নাম্বার, নাম্বারটাও বড় করে নিই, সাথে যোগাযোগ করার ওটাও লিখে নাম্বারটা। তারপরেও দেখি অনেক তারপরেও কমেন্টসে বলছে যে লিখেছে যে ফোন নাম্বারটা নাম্বারটা দিলে কোথায়। ভালো হয়, কোথায় পাবো। কি বলবো যাই বলো? হোক, ইনোসেন্ট সবাই, তো সবাই না সবকিছু সবাই বোঝে হয়তো না, খেয়াল করেন বা খেয়াল বোঝে করে না, না। হতে পারে এবার হয় হয়তো যে বাবা দেখেছে। মার বয়সী যারা থাকে তারা বোঝে না, তারা হ্যাঁ আমাকে অনেক ফোন করে, বয়স্ক মানুষ ফোন করে, তারা হয়তো এই এই ব্যাপারগুলো এতটা সরগর এত নয়। অবগত না তারা, হুম আমাকে ফোন করে, আমি তাদেরকে হেল্প করে হুম দিই। হুম অনেকে হুম। হোয়াটসঅ্যাপও নেই, হ্যাঁ আমি বললাম যে আপনি ছোট একটু ফোন হোল্ড করুন, আমি হোয়াটসঅ্যাপ নেই। নাম্বারটা বলে দিচ্ছি। হুম হুম। ঠিক আছে, একটু মাঝে মাঝে রেগে যাই যে তারা দেখতে পায় না, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক রকমের মানুষরা ফোন করে একদম থাকে। একদম। ঠিক আছে, তাও আমি কোনোদিন তাদেরকে বলি না দেবো না, আমি উল্টে দিয়ে দিয়ে দিই তাদেরকে। হুম। এই আমি যে তো প্রত্যেকের সাথে কথা বলি এবং ধরো একজনের কথা হুম বলছে হুম, আবার কল ঢুকতে থাকে, তখন আমি আবার কল ব্যাক করি, আমি নিজে কল ব্যাক করে কথা বাহ, বলি। এটা আমি আমার এটা একটা নেচার আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হুম, হুম, হুম। আমি আর দীর্ঘায়িত করছি না, একদম আপনারা একদম। কল করবেন, নাম্বার দেওয়া আছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও গায়ত্রী ম্যাম, ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার, নমস্কার ম্যাম।